৪২ বলে ৫৬ রান দরকার, হাতে ৫ উইকেট রয়েছে। এই ম্যাচ নিজের মাঠে কেন জিতবেন না আপনি? আমি তো রহস্য খুঁজে পাই না কোনো কিছু। এই উইকেটের সঙ্গে তার সাদৃশ্য ছিল না, পরিচিতি ছিল না, কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড না, তিনি মানিয়ে নিতে পেরেছেন। আর আফিফ হোসেন ধ্রুব কেন মানিয়ে নিতে পারেননি? এই মাঠ তো তার কাছে হাতের তালুর মতো চেনা। এত ছোটখাটো একটা বিষয় নিয়ে যদি মাথা ঘামাতে হয় বা এই প্রেশার নিয়ে জন্য আপনি বার্স্ট আউট হয়ে গেছেন, এই প্রেশারের কারণে আপনি সামাল দিতে পারেন নাই, তাহলে আমি মনে করি যে তার ক্রিকেট খেলাটা উচিত না। ম্যাচের যদি একটু ছোট্ট করে আপনার কাছে সামারি জানতে চাই আমি হাসছি, কিন্তু হাসাটা উচিত না। এত সহজ একটা টার্গেট ছিল মিরপুরের এই উইকেটে, আপনি 250 নিচে যখন আপনি স্কোর পাবেন, এবং এই হ্যাঁ একটু উইকেট একটু ট্রিকি ছিল, কোনো সন্দেহ নেই এ ধরনের উইকেট। তবে এ ধরনের উইকেটে খেলে তো বাংলাদেশ অভ্যস্ত। প্লাস আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে এখানে 248 রান চেস করাটা আমি মনে করি না যে কঠিন কোনো বিষয় হতে পারে। এবং বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি, শুরুতে আপনি তানজিন আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে সেকেন্ড উইকেট পার্টনারশিপটা দুর্দান্ত হয়েছে। 92 রানের মতো সেখানে পার্টনারশিপটা হয়েছে। লিটনও চমৎকার খেলেছিলেন, লিটন আর সাইফ থার্ড উইকেটে, এবং এই শান্ত ভালো করতে পারেনি, শান্ত প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে কাভার আপটা খুব সুন্দর হয়েছে, খুব সম্ভবত 20 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে কাভার আপটা বিউটিফুল হয়েছে। তো এত সুন্দর করে যখন আপনি একটা জিনিস কাভার আপটা করতে পারবেন, তাহলে ফিনিশিংটা কেন দিতে পারবেন না? সেখানে মূল সমস্যাটা হয়েছে। এত কম স্কোর। আপনাকে আরেকটু সংক্ষিপ্ত করে বলি যে শেষের 42 বলে খুব সম্ভবত 56 রান দরকার ছিল, হাতে 5 উইকেট। 42 বলে ৫৬ রান দরকার, হাতে 5 উইকেট রয়েছে। এই ম্যাচ নিজের মাঠে কেন জিতবেন না আপনি? আমি তো রহস্য খুঁজে পাই না কোনো কিছু। প্রবলেমটা হলো যে এই ম্যাচটাকে আফিফ এবং তাহিদ হৃদয় তারা দুজনেই যেভাবে খেলছিলেন, মনে করছিলেন যে আমরা বোধহয় ফিনিশ করতে পারবো ম্যাচটা, এবং তারা সেই অ্যাঙ্গেলে নিয়ে খেলছিলেন। আফিফ তো কোনো ঝুঁকি নেননি, কারণটা হলো যে এই উইকেটে একটু ট্রিকি উইকেট, বল একটু দেরিতে আসছে, দেখবেন যে আনইভেন বাউন্স হয়েছে অনেক। একই জায়গায় বল পড়ে, কোনো বল আপনার গ্লাভসে লাগছে, আর একই জায়গায় বল পড়ে আবার সে পরের দুটো বল, পরের বলটাই আবার কিন্তু আপনার একদম হাঁটুর নিচে যাচ্ছে বা গোড়ালির কাছাকাছি যাচ্ছে। তো এই ধরনের উইকেটে আপনার ব্যাটিং করাটা অনেক কঠিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বাংলাদেশের জন্য খুবই পরিচিত একটা উইকেট ট্রিকি ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধরনের উইকেটে আমি মনে করি যে এই 248 রান চেস করে বাংলাদেশের জেতাটা অবশ্যই উচিত ছিল। কিন্তু ম্যাচটা তারা ফিনিশ করতে পারেনি। ম্যাচটা ডিপে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ম্যাচটা ফিনিশ করার জন্য যে ধরনের ফিনিশারের একটা প্রয়োজন ছিল, সেটাই তারা করতে পারেনি। সেক্ষেত্রে ফিনিশারের অভাবে আমি বলতে পারি যে ম্যাচেই বাংলাদেশ ফিনিশ হয়ে গিয়েছে। আনইভেন বাউন্সের কথা বলছিলেন, স্মিথের একটা বল দেখছিলাম, সাইফ এতটা ভড়কে গিয়েছিলেন এবং তিনি বিশ্বাসও করতে পারছিলেন না, সাই করে এখান থেকে চলে গেল। উনি ব্যাট দিয়েছিলেন, কিন্তু বল অনেক বেশি বাউন্স হয়েছিল, এবং তাদের স্পিনাররাও দেখছিলাম যে আনইভেন বাউন্স পাচ্ছিলেন এবং ভালো সুইংও পাচ্ছিলেন। লিটন যেটাতে আউট হয়েছে। ট্রিক উইকেটের কথা বলছিলেন, বাংলাদেশ সবশেষ সিরিজে পাকিস্তানের সাথে যে উইকেটে খেলেছে, সেইখান থেকে কি আমাদের খুব বেশি দরকার ছিল কোন ট্রিক উইকেট করার? আই এম কোয়াইট সারপ্রাইজড। আমার কাছে একদম পুরোপুরি সারপ্রাইজড আমি হয়েছি। কারণটা হলো যে আপনি আগের সিরিজে যেভাবে যে উইকেটে খেলে পাকিস্তানের পেস দল কিন্তু খুব ভালো স্ট্রং পেসাররা ছিল, তাদের বিরুদ্ধে যদি খেলে আপনি জিততে পারেন, তাহলে কেন নিউজিল্যান্ডের মতো এরকম আনকরা একটা দলের বিরুদ্ধে আপনি ঠিক একই রকম উইকেট সাজিয়ে কেন খেলবেন না? আর যে আনইভেন উইকেটের কথা আপনি বলছেন, এই ধরনের উইকেট কিন্তু আপনি 2027 বিশ্বকাপে সাউথ আফ্রিকায় পাবেন না। সাউথ আফ্রিকায় কিন্তু যে বলটা আপনি বললেন যে একদম পুরো এই জায়গায় আসবে সব বল, জাস্ট চীন মিউজিক শুনিয়ে যায়, একদম গালের পাশ থেকে যাবে বা মাথার কাছ থেকে যাবে, সেই ধরনের উইকেটে কিন্তু আপনাকে খেলতে হবে। সো এই ধরনের উইকেটে যদি আপনি এখন থেকে অভ্যস্ত না করেন, তাহলে আমার মনে হচ্ছে যে বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমি কিন্তু একটু অবাক হয়েছি অবশ্যই যে এই ধরনের উইকেটে আমরা দেখতে সাধারণত মানে অভ্যস্ত আগে ছিলাম, কিন্তু আগের সিরিজে যেহেতু আপনি ভালো উইকেট সাজিয়ে, প্রপার উইকেট সাজিয়ে, অনেকে ট্রু উইকেট যেটাকে বলে বা স্পোর্টিং উইকেট, আমি প্রপার উইকেটই বলবো এটাকে, এই ধরনের প্রপার উইকেট সাজিয়ে যদি আপনি জিততে পারেন, তাহলে কেন নয় এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে জেতার জন্য সেই ধরনের উইকেট তৈরি করবেন? অথচ একই মাঠ, আপনার এই কিউরেটার একই, সব কিছু একই রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওয়েদারটা একটু বেশি, আপনার রৌদ্র একটু বেশি এখন রয়েছে, গরম একটু বেশি রয়েছে, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশের ভবিষ্যৎ তো কোনো কিছু নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের নিজের বানানো উইকেটে আপনি নিজেই যখন জিততে পারছেন না, তাহলে এই ধরনের উইকেটে খেলে লাভ কি? যেটা বলছিলেন যে আপনার মানে উইকেটের জন্য তো আপনার ডিমান্ড দেয় ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট, তারা আসলে কি যুক্তি থাকতে পারে? মানে এরকম উইকেটের পেছনে আমরা জানি যে 2027 বাংলাদেশের সরাসরি খেলার একটা সমীকরণ আছে, সেই সমীকরণের জন্য এরকম উইকেট কি খুব বেশি জরুরি ছিল? না, আমার মনে হয় না যে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। সেই সাথে একটু যুক্ত করে দিই, নিউজিল্যান্ডের বি টিমের জন্য এরকম উইকেট জরুরি ছিল কিনা? রাইট, সেটাই আমি বললাম যে নিউজিল্যান্ডের মধ্যে আমি বি টিম বলবো না, বলবো যে একটা আনকোরা টিম। আপনি দেখবেন যে এক্সপিরিয়েন্স তেমন নেই, কিন্তু 8 থেকে 9 জন পর্যন্ত
ক্রিকেটার যারা রয়েছেন যাদের 1 থেকে 3টি পর্যন্ত ওয়ানডে তারা খেলে এসেছেন। হ্যাঁ, কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, ইয়াং রয়েছেন এবং নিকোলাস হেনরি রয়েছেন, আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্রিকেটাররা আনকোরা নতুন এখানে 2-1 ম্যাচ এর আগে খেলেছেন, তেমন অভিজ্ঞতা নেই। এবং বাংলাদেশের মতো এই ধরনের উইকেটে খেলাটা, তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই রোদে খেলাটার অভিজ্ঞতাও তাদের নেই, কিন্তু তারা সেই কন্ডিশনের সাথে ভালোভাবে অ্যাডাপ্টেড হয়েছে এবং চমৎকার পারফরমেন্স করেছে, কোনো সন্দেহ নেই। 3 ম্যাচের সিরিজে যখন আপনি প্রথমটাতে জিতে যাবেন, দ্যাট মিনস আপনাকে সিরিজ হারতে হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন নিউজিল্যান্ড পরের ম্যাচে 2টো ম্যাচের মধ্যে যে কোনো একটা জিতলেই কিন্তু আপনি সিরিজ নিউজিল্যান্ডের, আর বাংলাদেশকে 2টো ম্যাচই জিততে হবে। সো আপনি কিন্তু প্রথমেই পিছিয়ে গিয়েছেন, এখানে কোনো সন্দেহ নেই। আর এই ধরনের উইকেটে আমি যেটা বললাম যে এই ধরনের উইকেটে বাংলাদেশের আগে খেলেছিল, আপনি এই ধরনের উইকেটে খেলে নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন, টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিলেন, কিন্তু সেই বিশ্বকাপে আপনি সবচেয়ে শেষ হয়েছিলেন। আর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু সেই সময়টায় বাংলাদেশের মাটিতে এই ধরনের উইকেটে হারলেও তারা সেই বিশ্বকাপের 2021 খুব সম্ভবত সেই বিশ্বকাপের ফাইনালে কিন্তু খেলেছিল তারা। দ্যাট মিনস এই ধরনের উইকেটে খেলে আপনি কোনো লাভ নেই, আপনি জিতলেও আমি মনে করি না সেই জেতার বড় কোনো আপনার সুবিধাটুকু পাবেন। সো আমি নিজে কিন্তু অবাক হয়েছি, যেটি বললাম যে এই ধরনের উইকেটের জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না, এবং খুব সম্ভবত টিম ম্যানেজমেন্টও যে প্রস্তুত ছিল তাও কিন্তু না। আপনি লক্ষ্য করে থাকবেন আজকে ম্যাচ শেষে অনেকক্ষণ ধরে কিন্তু আপনার ওই ক্যাপ্টেনের সাথে কথা বলছিলেন নতুন বোর্ড সভাপতি তামিম ইকবাল নিজেই, সেখানে ম্যানেজার ছিলেন এবং আরও সিলেক্টররাও ছিলেন। নিশ্চিতভাবে তাদের মাথার মধ্যে এই ধরনের একটা প্ল্যান এসেছে বা চিন্তাটা এসেছে যে কেন এই ধরনের উইকেট হলো। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের উইকেটে যদি আপনি খেলতে চাইবেন তাহলে, বা এই ধরনের উইকেট যদি হয়ে থাকে তাহলে তো আপনার একাদশ ঠিক নেই। আপনি তো আরও বেশি স্পিনার ওরিয়েন্টেড স্পিনারকে নিতে পারতেন, আরও একজন স্পিনারকে নিতে পারতেন পেস বোলারকে কমিয়ে। অথচ এখানে পেস বোলাররা খুব ভালো বোলিং করেছেন, 2-1 আপনার একটু এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু শরীফুল কি বিউটিফুল বোলিং করেছেন। 10 ওভারে 27 রানে তিনি একটি উইকেট নিয়েছেন, 2 থেকে আড়াই ইকোনমি সম্ভবত ছিল। রাইট। আর বাকি 2জন পেসার যারা ছিলেন তারা একটু এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু কাজের সময় তারা উইকেটটা তুলে নিতে পেরেছেন। তারপরও উইকেট যেমনই হোক না কেন, আমার কথা হলো যে আপনি 248 রান এই উইকেটে, মিরপুরের চেনাই উইকেটে চেস করে জেতাটা বাংলাদেশের অবশ্যই এই ম্যাচ জেতা উচিত ছিল। বিশেষ করে তারা যেভাবে ম্যাচটাকে ডিপে নিয়ে গিয়েছিল এবং একেবারে নিজেদের কবজায় হাত ছিল ম্যাচটা, কিন্তু সেখান থেকে তারা শেষের খুব সম্ভবত 26 রানে 5 উইকেট হারিয়ে শেষ 5 ওভারে ম্যাচটা হেরে গিয়েছে। যেটা বলছেন যে ফিনিশিংয়ের অভাব, আপনার যদি হৃদয় এবং আফিফের জুটিটা দেখি, খুব ভালোভাবে নিজেদেরকে সামলে নিয়েছিলেন, কিন্তু যে স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, বিশেষ করে আফিফের কথা বলবো, 50 থেকে 55 এরকম একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, এটা কি আসলে এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম উইকেটে আপনার কি সেটা মানানসই? দেখুন, আপনি মানিয়ে নেওয়ার জন্য অথবা আপনি ইনিংসটাকে সামনে বাড়ানোর জন্য শুরুতে একটু ঝুঁকি নিতেই পারেন, বা মাঝখানে তিনি যখন নেমেছিলেন 28 নম্বর ওভারে তিনি নেমেছিলেন, তারপর থেকে তিনি 13 ওভার পর্যন্ত খেলেছেন, কিন্তু কোনো সময় তাকে মনে হয়নি যে তিনি মানিয়ে নেওয়ার জন্য খেলছেন। দেখে মনে হচ্ছিল যে তিনি শুরু থেকে স্ট্রাগল করছেন। আপনি 49 বলে 27 রান যখন আপনি করবেন, তার মানেটা হলো যে আপনাকে ম্যাচটা শেষ করে দিয়ে আসতে হবে। আপনি ম্যাচের ওই পর্যায়ে যদি আপনি আউট হয়ে যান, তখন পরের যে ব্যাটসম্যান নামবেন তাকে কিন্তু তার সামনে কিন্তু কাজটুকু দ্বিগুণ হয়ে যায়। তাকে স্ট্রাইক রেট বাড়াতে হবে, আপনার প্রত্যেকটা ওভারে 2টা করে বাউন্ডারি হাঁকাতে হবে বা 1টা করে বাউন্ডারি মাস্ট নিতে হবে। কিন্তু যে ধরনের উইকেট এখানে, আপনি চাইলে কিন্তু বাউন্ডারি হাঁকাতে পারবেন না। আপনি দেখবেন যে এখানে 4 ছক্কার খুব একটা ঝড় কিন্তু হয় নাই, সবাই কিন্তু খুবই আপনি পরিশ্রম করে রান নিয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটাররাও যারা ছিলেন সেখানে শুধুমাত্র আপনার ডিন ফক্স ছাড়া বাদবাকি ফক্সক্রাফট, যিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন, তিনি ছাড়া বাদবাকিরা তেমন কেউ কিন্তু স্বাচ্ছন্দ্যে ছিলেন না। বাট একজন স্বাচ্ছন্দ্যে ছিলেন এবং তিনি সেরকমভাবে ব্যাট করেছেন। বাংলাদেশেরও কিন্তু আপনি তাহিদ হৃদয় খুব ভালো ব্যাট করছিলেন, কিন্তু প্রবলেমটা হলো কি মামুন, আপনি যত ভালো ব্যাটিং করুন না কেন, আপনি হাফ সেঞ্চুরি করুন বা সেঞ্চুরি করুন, এ সেঞ্চুরি ইজ নট গুড এনাফ ইফ ইউ ক্যানট উইন দ্য ম্যাচ। আপনি ম্যাচ জেতার জন্য যদি আপনি 10 রান করে ম্যাচ জিতিয়ে দেন, আমি আপনাকে বাহবা দিব, কিন্তু আপনি যদি সেঞ্চুরি করে আপনার সেই ম্যাচটা হেরে যায়, কোনো লাভ হবে না। সো বাংলাদেশ দলের আজকে কিন্তু সেই সমস্যাটা হয়েছে যে আপনি তাহিদ হৃদয় হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু এটি তার ব্যক্তিগত রেকর্ডের খাতাটা একটু যা শুধু একটু উন্নতি হবে, কিন্তু বাংলাদেশ দলের কোনো লাভ হয়নি। সো তার উচিত ছিল হাফ সেঞ্চুরি করুন বা হাফ সেঞ্চুরি নাই করেন, আপনাকে ম্যাচটা জিতিয়ে তারপর আসা উচিত ছিল। এই কারণে ক্রিকেটে একটা কথা বলা হয়, ওয়েন ইউ স্টার্ট ইউ হ্যাভ টু ফিনিশ ইট আপ, এবং আপনি যদি সেটা করতে না পারেন দেন ইউ বিকাম ফিনিশ। আপনি বাংলাদেশ দল কিন্তু তাই হয়েছে। আপনি ফিনিশিংয়ের কথাতে আবার একটু আসতে চাই, অধিনায়ক মেহেদী মিরাজ তিনিও আসলে সেই জায়গাটাই খেলেন, তার রোলটাও এখন সেটা অনেকটা আমাদের কোচ, ব্যাটিং কোচ আশরাফুল তিনিও বলেছিলেন যে মিরাজকে সেই জায়গাটায় দেখতে চান, ফিনিশিং রোলটাতে দেখছেন এবং সেখানে তিনি ভালো করবেন। মিরাজ কি আসলে দায়িত্ব নিতে পেরেছেন ওই সময় নেমে ওরকম শট খেলার? খুব বেশি কি দরকার ছিল? ভেরি আগলি শট।
আপনি সেই সময়টা কিন্তু আপনি এই ধরনের একজন ক্যাপ্টেনের কাছ থেকে এই ধরনের শট আপনি কোনো মতে প্রত্যাশা করতে পারেন না, এবং তিনি মাত্র নেমেছিলেন, এমন না যে তিনি উইকেটে অনেকক্ষণ টিকে গিয়েছেন। এবং যে কায়দায় যে শটটি তিনি খেলেছেন সেটা খুব সম্ভবত বোলার আগে থেকে অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে তিনি রিভার্স সুইপ খেলবেন, এই কারণে তাকে কিন্তু অফ স্টাম্পের বাইরে বল দিয়েছেন, এবং এই কারণে তিনি ব্যাটে লাগাতে পারেননি, ব্যাটের কানা লেগে উইকেট কিপার ওই ক্যাচটা ধরেছেন। যে সময়টা তিনি নেমেছিলেন সেই সময়টা যা শুধুমাত্র 1-2 করে রান নিলেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের কবজায় ছিল। যেটা বললাম যে ম্যাচটা পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশ দলের ছিল, কিন্তু আপনি যখনই একটু ফ্যান্সি শট খেলতে চাইবেন, সেই ফ্যান্সি শটটা খেলার জন্য কিন্তু গ্যারান্টি হতে হবে যে এটা আপনার বাউন্ডারি হবে, অথবা এই শটে আপনি আউট হবেন না। কিন্তু সেই ফ্যান্সি শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন এবং দলের বিপদটা আরও বাড়িয়ে দিয়েছেন। এ ধরনের উইকেটে আপনাকে ম্যাচ জিততে হলে কখনোই, আমি শেষের দিকে ব্যাটারদেরকে আপনার টেল এন্ডারদের যারা ছিলেন তাদেরকে দায়ী করব না, কিন্তু এই ধরনের উইকেটে আপনাকে ম্যাচ জিততে হলে অবশ্যই প্রপার ব্যাটার যারা রয়েছেন তাদেরকে আপনার ম্যাচটা ফিনিশ করে দিয়ে আসতে হবে। আপনি লক্ষ্য করে থাকবেন যে নিউজিল্যান্ডের ইনিংসও কিন্তু হাফ সেঞ্চুরি বেশি হয়নি, মাত্র 2টি হাফ সেঞ্চুরি হয়েছে। ওপেনার একজন হাফ সেঞ্চুরি করেছেন নিকোলাস হেনরি, এবং মিডল অর্ডারে করেছেন কিন্তু আপনার ফক্স ক্রাফট। এবং মজার বিষয়টা হলো যে বাংলাদেশ দলেরও ওপেনিংয়ে কিন্তু একজন সেঞ্চুরি করেছেন, এবং বাংলাদেশ দলের 4 নম্বরে ব্যাট করছেন আপনার তাহিদ হৃদয়, তিনি হাফ সেঞ্চুরি করেছেন। আর 6 নম্বরে যে ব্যাট করতে নেমেছিলেন আফিফ হোসেন ধ্রুব, তিনি আপনার 49 বলে 27 রান করেছেন। ওয়ারেজ আপনি যদি অন্যদিকে যান সেখানে দেখবেন যে ডিন ফক্সক্রাফট, তিনি যে একই ঠিক যে জায়গায় আপনি আফিফ ব্যাট করতে নামেন সেই পজিশনে তিনি 5 নম্বরে খেলেন, 6 নম্বরে 5 নম্বরে ব্যাট করতে নেমেছেন, ঠিক সেই জায়গাটা তিনি কিন্তু ব্যাট করেছেন। 6 নম্বরে ব্যাট করেন, 5 নম্বর ব্যাটার হিসেবে নেমেছেন। এবং মজার বিষয় আরেকটা হলো যে তিনিও 28 নম্বর ওভারে ব্যাট করতে নেমেছিলেন, আফিফও কিন্তু তাই, এবং সেই সময় দলের স্কোর কিন্তু প্রায় সমান ছিল। ওয়ারেজ আপনি ক্রাফট যে ব্যাটিংটা করেছেন, মাত্র এটি তার দ্বিতীয় ওয়ানডে, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তিনি যে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছেন এবং বলের খুব একটা আপনার বল নষ্ট করেননি, কিন্তু তিনি 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন, বলও নষ্ট করেননি, এক্সেলেন্ট ব্যাটিং করেছেন। তো মাত্র 2 ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার বাংলাদেশের মতো এই উইকেটে প্রথমবারের মতো খেলতে নেমেছেন। এই উইকেটের সঙ্গে তার সাদৃশ্য ছিল না, পরিচিতি ছিল না, কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড না, তিনি মানিয়ে নিতে পেরেছেন। আর আফিফ হোসেন ধ্রুব কেন মানিয়ে নিতে পারেননি? এই মাঠ তো তার কাছে হাতের তালুর মতো চেনা। এখানে একটা প্রশ্ন এসে যায়, সেটি হলো যে এটা শুনে হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু আমি বলবো যে এখানে সামর্থ্যের ঘাটতি কিছুটা অবশ্যই রয়েছে, এই জিনিসটা আপনাকে অবশ্যই মানতে হবে। আমি যদি ভুল না করি 200 রানের আগে সম্ভবত নিউজিল্যান্ডের 6 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা কিন্তু 248-এ গিয়েছেন। এবং যে দায়িত্বশীলতার কথা বলছেন, বাংলাদেশের ব্যাটাররা কি সেই দায়িত্বশীলতার জায়গাটায় এখনও গ্রো করতে পারেনি? এত বছর ক্রিকেট খেলার পরও আসলে মিরপুরের চেনা উইকেটে তাহলে দায়িত্বশীল জায়গাটা আসলে কবে আসবে? নিজেদেরকে গ্রো করবে কবে? দায়িত্বশীল হবে কবে? আফিফরা এখন যদি দায়িত্ব না হন, আফিফদের পরে আপনি কাউকে দেখছেন কিনা এই দায়িত্বটা নেওয়ার? দেখুন, নিউজিল্যান্ড কিন্তু এই ধরনের উইকেটে, নিউজিল্যান্ডের এই ব্যাটার যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত না, কিন্তু এই কারণে তারা যে প্ল্যানটা করেছে, এই প্ল্যানটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে তারা দেখবেন যে তারা কোনো সময় কিন্তু ফ্যান্সি শট খেলেনি, এবং কোনো সময় তারা এমন চিন্তা করেনি যে আমরা 300-র বেশি রান করে ফেলবো। তারা পুরো, আপনি যদি তাদের ইনিংসটাকে 3 ভাগে ভাগ করেন, আপনার প্রথম 10 ওভারে তারা খুবই নিরাপদ কায়দায় ব্যাটিং করে গিয়েছে, এবং মিডল ওভারগুলোতেও তারা স্ট্রাইক রেট ঠিকমতো রেখেছে, উইকেট যাতে বেশি না হারায় শেষের দিকের জন্য উইকেট জমা রেখেছে। এবং শেষের যে 10 ওভার ছিল সেখানেও তারা রান যে একেবারে খুব বেশি করেছে তা কিন্তু না। আমি হিসাব করে দেখলাম যে তারা শেষের 60 বলে রান করেছে মাত্র 62, কিন্তু তারা জানতো যে এই ধরনের উইকেটে দিস ইজ গুড এনাফ, যদি আপনি ভালো মতো বোলিং করতে পারেন এবং প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন। বাংলাদেশ দলও কিন্তু বোলিংটা দুর্দান্ত হয়েছে তাদের, কিন্তু শুধুমাত্র বোলিং, বোলাররা যে আপনার বাগান সাজিয়ে দিয়েছিলেন, ব্যাটাররা সেখানে সেটা নষ্ট করে এসেছেন। আর যেহেতু একটা সুযোগটা ছিল এবং আপনি ম্যাচের নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, এবং ম্যাচটা শেষ করে দিয়ে আসার একটা সুযোগ আপনার সামনে ছিল, কিন্তু আপনি সেটা করতে পারেননি। সো আমি সব কিছু মিলিয়ে এখানে, আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে তাহিদ হৃদয় হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তিনি পাস মার্ক পাননি। আর আপনি আফিফ হোসেন ধ্রুবর কথা আপনি বলছেন যে দায়িত্বশীল ব্যাটিংয়ের করার কথা ছিল, তিনি দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি, কারণ সেই সময়টায় উইকেট অবশ্যই টাফ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এত টাফ ছিল না যে আপনি 49 বলে আপনি 27 করবেন। আপনি যখনই 49 বলে 27 করবেন, তখন আপনার উচিত ছিল ইনিংসটাকে আরও লম্বা করা এবং আপনি শেষ পর্যন্ত থেকে ম্যাচটা জিতিয়ে তারপর ফেরা, যেটা বাংলাদেশের ব্যাটাররা করতে পারেন। আমি যদি ভুল না করি 49 বলে সম্ভবত আফিফ কোনো বাউন্ডারি মারতে পারে না, কোনো বাউন্ডারি মারেননি। কারণটা হলো যে তার এই ব্যাটিংটা থেকে, যেটি বললাম যে পুরোটা সময় ধরে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি খুব সংগ্রাম করছেন, খুব স্ট্রাগল করছেন। তো এরকম স্ট্রাগল করলে এই ধরনের উইকেটে আপনি কোনো না কোনো সময় কিন্তু আপনি আউট হয়ে যাবেন, এবং তিনি সেই কাজটি সেভাবেই কিন্তু আউট হয়েছেন। ওয়ারেজ অন্য প্রান্ত থেকে তাহিদ হৃদয় কিন্তু আপনি বলে রান নিচ্ছেন, তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট কিন্তু খুব একটা খারাপ না,
এবং এই কারণে আপনি দেখবেন যে এক সময় রান রেট আমাদের কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 9 রান রেটও খুব একটা আপনি আস্কিং রান রেট খুব একটা কঠিন কোনো কিছু না। শেষের দিকে 3 ওভারে বা 4 ওভারে যখন বাকি থাকে তখন একটা ওভার আপনাকে একটু রিস্ক নিতে হবে। সেই রিস্কটা যদি আপনি নিতে পারেন তাহলে এবং সেটা যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে সেই ঘাটতিটা আপনি পুষে নিতে পারবেন। কিন্তু প্রবলেমটা হলো যে বাংলাদেশের এই পরিকল্পনাটা ভুল ছিল কোন অর্থে? আপনার উচিত ছিল বাংলাদেশের যে 40 ওভারের আগে বাউন্ডারি হাঁকিয়ে আপনি রান এবং বলের ইকুয়েশনটা একদম কাছাকাছি নিয়ে আসা, সহজ করে ফেলাটা। কারণ 40 ওভারের পরে শেষের 10 ওভারে আপনার 30 গজের বাইরে আরেকজন ফিল্ডার কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ আপনি বাউন্ডারি চাইলেও কিন্তু মানে সেরকমভাবে স্বাধীনভাবে বাউন্ডারি হাঁকাতে পারবেন না। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে খেলার জন্য যে ধরনের ব্যাটিংয়ের কৌশল সাজানো উচিত ছিল সেই কৌশলটা বাংলাদেশ করতে পারেনি এবং সবচেয়ে বেশি পুরো বাংলাদেশ দলকে ডুবিয়ে দিয়েছে আমি মনে করি যে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিংটা। হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু খুব সম্ভবত দ্বিতীয় ওয়ানডেতে তিনি তার পজিশনটা হারাচ্ছেন। আরেকটা শঙ্কার জায়গা আছে কিনা, নাজমুল হোসেন শান্ত আজকে 16 রানে ফিরেছেন। আমি যেটা দেখছিলাম যে সবশেষ 13 ম্যাচে হাফ সেঞ্চুরি পাননি, মাত্র একটা 40 ঊর্ধ্ব ইনিংস আছে। এটা আমাদের জন্য একটা বড় ভাবনার জায়গা হতে পারে কিনা? ইট ওয়াজ এ গুড বল এবং বলটা একটু তার দুর্ভাগ্য যে বলটা একটু নিচু হয়ে গিয়েছিল। আমি অজুহাত দিচ্ছি না, বলটা একটু নিচু হয়ে গিয়েছিল এবং প্রথম বলটাই যখন আপনি এরকম বিউটিফুল একটা বল পাবেন সেখানে আপনি হয়তো সামাল দিতে তিনি পারেননি। কিন্তু নাজমুল হোসেন শান্তর জন্য শুধু তাকে দায়ী করলে হবে না, আপনি তারপরে যারা ব্যাটার ছিলেন তারা কেন পারেননি? যেমন আপনি 46 রান করেছেন লিটন দাসও ভালো খেলছিলেন, কিন্তু এই ধরনের উইকেটে যেটি বললাম যে এত কম স্কোরের উইকেট মানে ম্যাচে আপনি যখন টিকে যাবেন তখন আপনাকে ফিনিশ করে আসতে হবে, নইলে আপনার যতই রান করেন না কেন আপনার কোনো লাভ হবে না, কোনো আপনার কাজে দিবে না। সেটা যে ইনিংস বা যে রান আপনার দলের কাজে দেয় না, আমি সেটাকে বিন্দুমাত্র মূল্য দিতে রাজি নই। বরঞ্চ যেটি বললাম একটু আগে যে আপনি যদি 10 রান করে দলকে জিতে দেন আমি সেটাকে আপনাকে স্যালুট করব, কিন্তু যদি আপনি সেঞ্চুরিও করেন দল না জিতে কোনো লাভ নেই। সো আমার মনে হয় যে এই তালিকা থেকে পুরো বাংলাদেশ দলকে বেরিয়ে তো আসতে হবেই এবং এইভাবেই চিন্তাটুকু করতে হবে যে আমার সেঞ্চুরি বা আমার হাফ সেঞ্চুরি বড় বিষয় না, বা আমার পার্সোনাল ল্যান্ডমার্ক কোনো বড় বিষয় না, আমার একটা রান যদি দলের কাজে লাগে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং সেভাবেই আপনাকে ম্যাচ জেতার জন্য যে ধরনের একটা প্রি প্ল্যান পরিকল্পনা করতে হয় সেটা করা উচিত। যোগ করছি একটা ছোট্ট বিষয় দিয়ে, আপনি ডিন ফক্সক্রাফট যে হাফ সেঞ্চুরি করেছেন তিনি যে জায়গায় নেমেছিলেন তখন কিন্তু তার নির্দিষ্ট কোনো টার্গেট ছিল না যে আমাকে এত রান করতে হবে, অথচ তিনি তার দলকে একটা সেফ পজিশনে পৌঁছে দিতে পেরেছিলেন। ওয়ারেজ বাংলাদেশ দল যখন ব্যাটিং করছিল আফিফ হোসেন ধ্রুব যে জায়গাটা নেমেছিলেন ওই সময় তারা কিন্তু একটা টার্গেট পেয়ে গিয়েছিলেন, তারা জানেন যে আমাকে প্রত্যেক ওভারে এত রান করতে হবে বা এই রান করলে আমরা জিতবো। তো সেই টার্গেট যদি আপনি সেট পেয়ে যান তাহলে সেই টার্গেট সেট পেয়ে গেলে আপনার কাজ তো আরও সহজ হয়ে যাবে। তো সেটা আপনি করতে পারেন নাই, এটা করতে পারেন নাই, যেটি বললাম যে ফিরে যাচ্ছি সেই পুরনো কথায়, সামর্থ্যের ঘাটতি। সহজের কথা বলছেন, সেই সহজটা কি বাংলাদেশের জন্য চাপ হয়ে যায় কিনা? সহজ টার্গেট অনেক সময় আপনি বলছিলেন যে আপনি যখন জানেন যে টার্গেট আমার সামনে আছে, সেই টার্গেটটা যখন বাংলাদেশ জানতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য সেটা কি একটা চাপ হয়ে যায় কিনা, যে মানসিকভাবেই নিজেরা একটু চাপের মধ্যে পড়ে যায় কিনা? না দেখুন, এত চাপ যদি খুঁজতে চান তাহলে কিন্তু আপনি সব বিষয় তো চাপই থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেট, দ্য নেম অফ দ্য মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে এই প্রেশারটা আপনাকে মেনে নিতেই হবে। আপনি যে যতই বলুক না কেন যে আমার প্রেশার হয় না বা আমি নিঃসংকোচিন্তে খেলতে পারি, আপনি প্রেশারটা রাখবেন, অ্যাবজর্ভ করবেন, আপনি প্রেশার অ্যাবজর্ভ করবেন এবং তারপর আপনি মাঠে পারফরমেন্স করবেন। আর এই ধরনের প্রেশার যদি আপনি অ্যাবজর্ভ করতে না পারেন বা এত ছোটোখাটো একটা বিষয় নিয়ে যদি মাথা ঘামাতে হয় বা এই প্রেশার নিয়ে জন্য আপনি বার্স্ট আউট হয়ে গেছেন, এই প্রেশারের কারণে আপনি সামাল দিতে পারেন নাই, তাহলে আমি মনে করি তার ক্রিকেট খেলাটা উচিত না। কারণ ক্রিকেট আপনি অনেক টাফ গেম এবং অপোনেন্ট যে থাকে সেও কিন্তু জিততে চায় এবং সেও কিন্তু আপনাকে টাফ মোকাবেলাটা দেবে। নট যে আপনাকে এখানে যে আপনি গেলেন লুডো খেলার মতো আপনি একটা ছক্কা মেরে দিলেন আর আপনি জিতে চলে আসলেন, সেটা হবে না। কিন্তু আপনাকে পুরো প্ল্যান অনুযায়ী খেলতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এক্সিকিউট করতে হবে। সেটা যদি আপনি না করতে পারেন তাহলে দিন শেষে আপনি প্রত্যেকবারই পরাজয়ের খাতায় আপনার নাম লেখা থাকবে। এটা কথা বলেছেন যে আফিফ সেকেন্ড ওয়ানডেতে হয়তো তার জায়গাটা হারাচ্ছেন, সেই জায়গায় আসলে কাকে দেখতে চাচ্ছেন? একই সাথে আরেকটা জিনিস জিজ্ঞেস করে রাখি, সৌম্যকে কি মিস করছেন কিনা একাদশ? অটোমেটিক সৌম্য চয়েস হবেন সেখানে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে সৌম্যর কাছ থেকে সৌম্য যে সর্বশেষ যে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আমি জানি না তিনি কেন ড্রপ পড়েছিলেন তারপরে। কারণটা হলো যে আপনি যদি কাউকে যদি ইনজুরি না থাকে তাহলে সেই জায়গায় তাকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতাই ছিল না। কারণ সর্বশেষ যে ম্যাচে তিনি খেলেছিলেন সেখানে খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ডিসেম্বরে 90+ বা 80+ একটা রান করেছিলেন, ম্যাচ উইনিং একটা ইনিংস ছিল তার কাছে। তো তারপরে তিনি যখন খেলতে নেমেছেন আমার মনে হয় যে সিলেক্টররা বোধহয় ভুলেই গিয়েছিলেন, অনেকদিন আগে খেলেছিলেন এই কারণে বোধহয় ভুলে গিয়েছিলেন যে তিনি খেলছেন, এই পারফরমেন্সটা করেছেন।
সেক্ষেত্রে আমি খুবই অবাক হয়েছি যে তিনি অন্তত যদি ইনজুরি না থাকেন তাহলে তাকে বাদ দেওয়ার কোনো লজিক ছিল না, এবং আমরা দেখলাম যে পাকিস্তান সিরিজেও তাকে বাদ দেওয়া হয়েছে এবং এই সিরিজেও তিনি দলে রয়েছেন কিন্তু একাদশের সুযোগ পাননি। সো আমি মনে করি যে সেই জায়গাটা তার আফিফ হোসেন ধ্রুব এর আগেও পারফর্ম করতে পারেননি সেরকমভাবে। এই ম্যাচে তিনি যে কায়দায় ব্যাটিংটা করেছেন তাতে তাকে খুবই স্ট্রাগল একজন ব্যাটার হিসাবে মনে হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি স্ট্রাগল ব্যাটার দিয়ে চলবে না, আপনাকে খুবই কনফিডেন্ট একটা ব্যাটার নিয়ে খেলতে হবে যিনি যে কোনো পজিশনে যে কোনো জায়গা থেকে দলকে জেতানোর মতো ক্ষমতাটুকু রাখেন। কারণ এ ধরনের একজন ব্যাটার যখন স্ট্রাগল করবেন আপনি দেখবেন যে পরের ব্যাটার যারা থাকেন অথবা তার সঙ্গী যিনি থাকেন তিনিও কিন্তু এক ধরনের জটিলতার মধ্যে পড়ে যাবেন। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আফিফ হোসেন ধ্রুবের জন্য প্রথম ম্যাচটা মোটেও ভালো যায়নি এবং খুব সম্ভবত এই সিরিজে তিনি আর সুযোগ পাবেন কিনা মানে অন্তত আমার বিশ্বাসটুকু নেই। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে আসলে কেমন প্রত্যাশা থাকবে? জিততে হবে, না জিতলে আপনি সিরিজ নেই। সো বাট অবাক আমি জানি না যে কোন ধরনের উইকেটে খেলা হবে, কারণ এই উইকেটে যদি আবার খেলা হয় তাহলে আপনাকে নিশ্চিতভাবে কিন্তু এই আপনার একাদশে একটা চেঞ্জ আনতে হবে, স্পিনার সংখ্যা এখানে বাড়াতে হবে। কারণ আমরা দেখেছি যে রিশাদ যেভাবে বল করছিলেন বল কিন্তু ভালোভাবে টার্ন করছিল। সো এখানে এবং নিউজিল্যান্ডের দুর্বলতা কিন্তু আপনার স্পিনার রয়েছে সেটা আমরা জানি। তো সব কিছু মিলে নির্ভর করছে যে আপনি উইকেট কেমন হবে। যদি এই ধরনের উইকেট হয় তাহলে খুব সম্ভবত একজন বাড়তি স্পিনারকে নিয়ে বাংলাদেশ হয়তো খেলতে পারে, আর যদি আপনার ওই ট্রু উইকেটে খেলা হয় তাহলে মোস্ট প্রবলি এই একাদশী থাকবে, শুধুমাত্র আফিফের জায়গায় সৌম্য ইনক্লুড হবেন। এই সিরিজের স্কোয়াডে নেই মোসাদ্দেক সৈকত, তাকে নিয়ে একটু কথা বলতে চাই। বিপিএল থেকে সবশেষ বিপিএল থেকে তাকে আসলে বাদ দেওয়া হয়েছিল, তাকে নিয়ে আজকে আমাদের একটা রিপোর্ট হয়েছে, তিনি সেখানে বলছেন যে তাকে আবারও সেই জায়গা থেকে তার নামে যে এলিগেশনগুলো ছিল সেই এলিগেশনগুলো বাদ দেওয়া হয়েছে এবং তিনি আস্তে আস্তে আবারও ফিরছেন, অনুশীলন করছেন। মোসাদ্দেক সৈকতের এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? তার এলিগেশনটা কি ছিল সেটা আপনার কাছ থেকে আমি শুনি একটু। তাকে নিয়ে এলিগেশন ছিল যে বিপিএলে হয়তো ফিক্সিংয়ের কোনো একটা ক্লু পেয়েছে। এটা আসলে যারা বলেছেন তারাও আসলে ডিটেলস কোনো তদন্ত রিপোর্ট এখনো পর্যন্ত গণমাধ্যমের সামনে আসেনি, কিন্তু তারা বলছিলেন যে রেড ফ্ল্যাগের কথা বলছিলেন বারবার, সেই রেড ফ্ল্যাগের জন্য তাকে আসলে বিপিএল খেলতে দেওয়া হয়নি সবশেষ বিপিএলে। থ্যাংক ইউ মামুন, আমি জানি এটা। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে রেড ফ্ল্যাগে আপনি পুরো বাংলাদেশে 15,000-এর বেশি ক্রিকেটার রয়েছেন, তো রেড ফ্ল্যাগে এই 15 জনের নাম কেন, এবং তার মধ্যে আপনার শুধুমাত্র মোসাদ্দেক হোসেন সৈকতের কথাটা আলাদা করে কেন আসছে? নিশ্চিতভাবে কোনো কিছু ছিল বলেই কিন্তু তার নামটা রেড ফ্ল্যাগে রয়েছে। তার তো এমনি কেউ শত্রুতা বশত তার নামটা সেখানে ঢুকিয়ে দেয়নি। তো যখনই আপনি সন্দেহবশত কোনো কিছু আসবে সেটা শেষ না করে আপনি কিন্তু শেষ করতে পারেন না বা সমাধানে আসতে পারেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে, এবং সেই তদন্ত যেটা করা হয়েছিল অনেক টাকা খরচ করে অ্যালেক্স মার্শালকে দিয়ে তদন্ত করা হয়েছে, অনেক সময় নেওয়া হয়েছে, এবং যে কয়েকজন ক্রিকেটারের নাম সেখানে আমরা জানতে পেরেছি। আমরা যদিও এটা অনেকে এখন পর্যন্ত সেই নামগুলো তেমনভাবে এক্সপোজ করা হয়নি, তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে একটা করার বিষয় রয়েছে। আমরা অনেক এর আগের বোর্ডের কাছ থেকে জেনেছিলাম যে তদন্ত রিপোর্টগুলো জানানো হবে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি এখন নতুন বোর্ড যারা রয়েছে এই অ্যাডহক কমিটির একটা সুযোগটা তারা নিতে পারেন যে সেই রিপোর্টটা সঠিক ছিল কিনা সেটা একটা জাজ করার একটা বিষয় রয়েছে। যদি সঠিক রিপোর্ট না থাকে তাহলে তারা সেই রিপোর্ট দরকার হলে বাতিল করে দিবেন, অথবা যদি রিপোর্টের প্রতি তাদের যদি মনে করে থাকেন যে না দিস ইজ রাইট, তাহলে এটার জন্য যারা দায়ী আমি মনে করি যে দে শুড বি ওয়াইপ আউট ফ্রম ক্রিকেট। কারণ ক্রিকেটে আপনাকে নির্ভেজাল রাখতে হলে এখানে কোনো ছাড় দেওয়ার কোনো বিষয় নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। এবং সেই রিপোর্টটাও তো গণমাধ্যমের সামনে আসা উচিত, সবার সামনে আসা উচিত। ছোট্ট করে একটু জানাবেন, আমরা শেষ করি। অনেক সময় ওই রিপোর্ট হয়তো সব রিপোর্ট প্রকাশ করা হয় না, কিন্তু তারপর আমি মনে করি যে যাদের বিরুদ্ধে অ্যালিগেশনটা স্পেসিফিক করা রয়েছে তাদের নামগুলি অবশ্যই জানানো উচিত। এবং এই ধরনের বিচার আপনি যদি না করেন তাহলে দেখবেন যে ম্যাচ ফিক্সিং যে একটা আপনার ক্রিকেটে, ফুটবলে তো ছিলই, ক্রিকেটও একটা ক্যান্সারের মতো একটা আপনার প্রভাব ছড়িয়ে দেয় বা আপনার বড় ধরনের মানে ছড়িয়ে দেয়। সেই বিষয় থেকে একটা যদি মুক্তি পেতে চান আপনি, তাহলে আমি মনে করি যে এই ধরনের তদন্ত যখনই হয় তখন সেটা যেন অবশ্যই সবার মধ্যে মানে গোপন না রেখে সেটা একটা প্রকাশ করা উচিত। এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা হয়েছে মোসাদ্দেক ইস্যুতেও, রেড ফ্ল্যাগ ইস্যুতেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ।